সাধারণ মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয় সীমায় আসছে পরিবর্তন। 50,000 টাকা বাড়িয়ে সীমা নির্ধারণ হচ্ছে 4 লাখে। কর হার ও স্ল্যাবেও আসছে পরিবর্তন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে, বাজেটে বাড়ছে না চাল ডাল সহ নিত্যপণ্যের উৎসে কর। আগাম আয়কর বসছে অটোরিকশা, মোটরসাইকেল, হেলিকপ্টার ও বিমানে। কর বসছে অনলাইন গেমিংয়েও। দূষণ কমাতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে 80 লাখ টাকা ঋণ পাবেন গ্রাহকরা। পরিবেশ বান্ধব গাড়ি আমদানি ও বিনিয়োগে দেয়া হবে বাড়তি সহায়তা, বলছে বাংলাদেশ ব্যাংক। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা সই। বাড়বে এলএনজি এলপিজি আমদানির সুযোগ, খুলবে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ। এবং ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না চীন। শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প। হরমুজে টোলের বিপক্ষে বেইজিং ওয়াশিংটন। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়েও একমত দুই পরাশক্তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আসছে বাজেটে আরও বাড়ছে করমুক্ত আয় সীমা। অন্তর্বর্তী সরকারের বাড়ানো সীমার সঙ্গে আরও 50,000 টাকা যুক্ত করে করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার। কর হার ও স্ল্যাবেও আসছে পরিবর্তন, এমন তথ্যই মিলেছে এনবিআর ও অর্থ মন্ত্রণালয় থেকে। যদিও আয় ব্যয়ের বাস্তবতায় করমুক্ত আয় সীমা বাড়ানোর দাবি সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের। হার না বাড়িয়ে জাল বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। জিডিপির 25 থেকে 30% যোগান আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত থেকে। অর্থনীতিতে বৃহৎ অবদান রাখা এই খাতের উদ্যোক্তারা বছরব্যাপী ভোগেন কর সংক্রান্ত জটিলতায়, যার বড় অংশ জুড়ে রয়েছে আয়কর। ট্যাক্সটা সরকার একটু বিবেচনা করে দেখে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত 5% ট্যাক্সটা দিতে হবে না, তাহলে আমাদের সেলসটা একটু বাড়ে বা আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ দিয়ে কাজ করতে পারি। সমন্বিত উন্নয়নের জন্য এই তাদেরকেও অনবোর্ড করতে হবে, বাট ওই অনবোর্ড করতে গেলে যে যন্ত্রণাগুলো আছে এটা যদি সমাধানের পথ না সরকার সৃষ্টি করে, এটা কিন্তু যেই কথাটা বারবার বছরের পর বছর উচ্চারিত হচ্ছে সেটাই থেকে যাবে। আগের অর্থবছরের মতো চলতি 2025-26 অর্থবছরে করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকায় রেখে বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তবে প্রতিশ্রুতি দেয় আগামী 2026-27 ও 2027-28 অর্থবছরের জন্য ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার। এনবিআর ও অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, করমুক্ত আয়সীমায় পরিবর্তন আনছে নতুন বিএনপি সরকার। করমুক্ত আয়সীমা বেড়ে হতে পারে 4 লাখ টাকা, তবে কমতে পারে করের স্ল্যাব বা স্তর। 7 স্তর নেমে আসতে পারে 6 স্তরে। এছাড়া প্রথম স্ল্যাবে কর হার বাড়ানো হতে পারে 5%। তবে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি সাধারণ করদাতাদের। কর আদায়ে রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ডিজিটাইজেশনে আরও জোর দেওয়ার তাগিদও তাদের। 3.5 লক্ষ টাকা আছে, এটা যদি অন্তত 5 লক্ষ টাকা করা হয় তাহলে দেখা যাবে যে যারা কর দিত না, যারা করটাকে ভয় পেত, যারা করের আওতায় আসতো না, তাদের জন্য সুবিধা হতো, তারা অন্তত করের আওতায় আসতো, পরবর্তীতে সে কর দিতে অভ্যস্ত হতো। সবাইকে করের আওতায় আনা উচিত, কিন্তু করের আওতায় যদি আনতে হয় সেক্ষেত্রে অফিসারদেরকেও সহনশীল হইতে হবে। অর্থনীতিবিদদের মতে করের হার ও সীমা যৌক্তিকীকরণ করা দরকার। এছাড়া হার না বাড়িয়ে করজাল সম্প্রসারণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের কর আয়সীমাটা নির্ধারণ করার জন্য একটা যৌক্তিক মানদণ্ড আমাদেরকে ব্যবহার করতে হবে এবং যারা কর দিচ্ছেন তাদেরকে প্রেশারটা না বাড়িয়ে করের জালটাকে বিস্তার করার জন্য প্রচেষ্টাটাকে নেওয়া উচিত। রাজস্ব বোর্ডের তথ্য বলছে, প্রায় 1,20,00,000 কর শনাক্তকরণ নম্বরধারীর মধ্যে গেল 14 মে পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন 50 লাখ করদাতা। বিপরীতে রিটার্ন দাখিল করেছেন 41 লাখ। একটি শক্তিশালী অর্থনীতির জন্য শক্তিশালী কর সংস্কৃতির বিকল্প নেই। নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে কর দিলে বাড়বে রাষ্ট্রের সক্ষমতা, ত্বরান্বিত হবে উন্নয়ন। তবে সরকারের পক্ষ থেকে জনগণের পর করকে বোঝা হিসেবেও না চাপানোর আহ্বান সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে নিত্যপণ্যের দাম নাগালে রাখতে চায় সরকার। আসছে বাজেটে চাল, ডাল, চিনি, খেজুর, ফল সহ নিত্যপণ্যে আগের উৎসে করই বহাল রাখা হচ্ছে বলে জানা গেছে। তবে আগাম আয়কর বসছে অটোরিকশা, মোটরসাইকেল, হেলিকপ্টার ও বিমানে। কর বসছে অনলাইন গেমিংয়েও।
গেল কয়েক বছর ধরেই দেশে খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা ঘোরাফেরা করছে 10% আশেপাশে। চলতি অর্থবছরের বাজেটে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাল, ডাল, চিনি, খেজুর, ফলসহ 28টি পণ্যে উৎসে কর কমিয়ে 0.5% নির্ধারণ করা হয়েছিল। রাজস্ব বাড়াতে আসছে 2026-27 অর্থবছরের বাজেটে এনবিআর তা 1% করার প্রস্তাব দিলেও সেখানে সায় দেয়নি সরকার। জানা গেছে আসছে বাজেটে দামি মোটরসাইকেল, প্রাইভেট কার, হেলিকপ্টার ও বিমানে বাড়তি কর বসাতে চায় এনবিআর। দামি বৈদ্যুতিক প্রাইভেট কার ব্যতীত সব ধরনের বৈদ্যুতিক প্রাইভেট গাড়ির কর কমানোর সিদ্ধান্ত হলেও বিলাসবহুল গাড়ি বা 3500 সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর 2 লাখ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 10 লাখ টাকা। তবে 1500 সিসির ক্ষেত্রে যা থাকছে 25,000 টাকাই। ধরেন এখন যাদের গাড়ি আছে তাদের একটা কর দিতে হয়, সেই করটা তো তার বছর শেষে বা সারা বছর ধরে তারা যে কর দেন সেই করের সাথে তো তারা এটা যুক্ত হয়ে ওটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু অতিরিক্ত গাড়ির জন্য কর দিচ্ছেন না। ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সিটি কর্পোরেশন এলাকার জন্য বছরে যা হতে পারে 5,000 আর পৌরসভার জন্য 2,000 টাকা। এছাড়া ব্যবসায়িক ব্যাংক হিসাব ও ট্রেড লাইসেন্স নবায়নে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন। ছোট ব্যবসায়ীদের জন্য চালু হচ্ছে প্যাকেজ ভ্যাট ও টোকেন ভ্যাট। করের আমার আদায় কম এবং সরকারের এখন আর্থিক সক্ষমতা খুবই সীমাবদ্ধ অবস্থায় আছে। কর আদায় পরিস্থিতির জন্য শুধুমাত্র যে আমাদের মানে সার্বিকভাবে কর কাঠামো দায়ী তা না, আমার কর ফাঁকিও আছে প্রচুর। সুতরাং আমি দেখতে চাই যে সরকার অনেকগুলো কর ফাঁকি রোধের কাজটা করবেন কিনা। হার্টের রিংয়ের ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে থাকা 10% ভ্যাট অব্যাহতি দেয়া হচ্ছে। 25% উৎসে কর বসছে অনলাইন গেমিংয়ের উপর। আগামী অর্থ বছরে এনবিআর এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গবেষণা সংস্থা পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনে যেমন দেখছিলাম, আসছে সামনে বাজেট এবং সবকিছু মিলিয়ে আসলে অর্থনৈতিক যে টানাপোড়েন বা সবকিছু মিলিয়ে আসলে অর্থনৈতিক যে স্থিতিশীলতা অর্জন আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য এই সামনে যে আসছে বাজেট, সেখানে আসলে সরকারের পলিসি কিংবা নীতিগত যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, কি ধরনের সিদ্ধান্ত নিলে আসলে কি ধরনের পদক্ষেপ নিলে জিনিসটি আমাদের জন্য সুবিধার হবে। সামনে অর্থ বছরের জন্য 2026-27 অর্থ বছরের জন্য যে বাজেট আসতেছে, এই বাজেট কিন্তু বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাজেটকে। প্রথম চ্যালেঞ্জ কি বাজেটের? আমরা ব্যয়ের খাত বাড়াচ্ছি, ব্যয়ের আওতা বাড়াচ্ছি দিনে দিনে, কিন্তু আমাদের আয়ের খাত এবং আয়ের আওতা আমরা কিভাবে বাড়াবো, একটা বড় চ্যালেঞ্জ। রাজস্ব আয় আপনাকে বৃদ্ধি করার জন্য, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য একটা অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। এই আপনার যে হারে আপনার ঋণ বাড়ছে, সে হারে কিন্তু আপনার কর জিডিপি অনুপাত সে হারে বাড়ছে না, সে হারে আপনার রপ্তানি আয় বাড়ছে না। সুতরাং সামনের দিনে কিন্তু ঋণ পরিশোধের যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। কারণ রপ্তানি আয় এবং রাজস্ব আয় যদি আপনার না বাড়ে, তাহলে তো আপনার ঋণ পরিশোধে সক্ষমতা সরকার হারাবেই। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সাধারণ মানুষের জীবন মানটা ঠিক রাখা। কারণ অর্থনৈতিক যে পরিস্থিতি চলমান রয়েছে, বৈশ্বিক যে অর্থনৈতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এটাকে কেন্দ্র করে আপনার বাংলাদেশের অর্থনীতিতে নানাভাবে প্রভাব পড়েছে। মানে সব থেকে বেশি প্রভাব পড়েছে হচ্ছে মূল্যস্ফীতির ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন। এখন মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, মূল্যস্ফীতি যদি বাড়তেই থাকে, তাহলে একটা মানুষ, একটা নিম্ন আয়ের মানুষ, সে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়, শিক্ষা সেবা থেকে বঞ্চিত হয়, সে বিনোদন সেবা থেকে বঞ্চিত হয়, সে অপুষ্টিতে ভোগে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এখন 6 কোটি মানুষ দরিদ্র আছে, সামনের দিনে আরো হয়তো 1-2 কোটি মানুষ দরিদ্র হবে। প্রথম যে চ্যালেঞ্জের কথা আপনি বলছিলেন, কর জিডিপির অনুপাত বাড়ানো এবং ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা, তো সবকিছু মিলিয়ে এই যে আমাদের রাজস্ব আয়টা বাড়ানো, এই লক্ষ্যে আসলে সরকারের পদক্ষেপগুলো কেমন হতে পারে? সরকারের পদক্ষেপগুলো, প্রথম পদক্ষেপ হওয়া উচিত যে করের জাল বাড়ানো। যারা ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু বছরের পর বছর, দশকের পর দশক তারা ট্যাক্স দিচ্ছে, আর যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। এই সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে। বাংলাদেশে আরেকটা সংস্কৃতি গড়ে উঠেছে দশকের পর দশক, সেটা হচ্ছে কর অব্যাহতি দেয়া। এই কর অব্যাহতি সংস্কৃতিটা বাংলাদেশে কিন্তু গড়ে উঠেছে এবং এই সংস্কৃতি থেকে কোনো সরকার রেহাই পাচ্ছে না নানামুখী চাপের কারণে। আরেকটা হচ্ছে কর ফাঁকি রোধ করতে হবে।
বাংলাদেশের কর ফাঁকি, ভ্যাট ফাঁকি অনেক আছে, সুতরাং তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে আইনের আওতা আনতে হবে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের কর বাড়ানোর জন্য আপনাকে ডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভরশীল হতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে না। আমদানি শুল্ক বাড়াই দিলাম, আমি ভ্যাট বাড়াই দিলাম না, এটা কিন্তু টেকসই কর ব্যবস্থা সম্ভব না। আপনাকে একটা টেকসই কর ব্যবস্থা আনার জন্য, টেকসই কর আহরণ করার জন্য আপনাকে ডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভরশীল হতে হবে। না হলে আপনার যে আজকে 65% আপনার কর রাজস্ব আসে আপনার ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, এই থেকে বের হয়েছে আপনাদের 50-50 করতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে কর রাজস্ব বাড়ানোর জন্য সরকার যে পদক্ষেপগুলো ইতিমধ্যে গ্রহণ করেছে এটাই ইতিবাচক পদক্ষেপ। এবং সব থেকে বড় কথা যে যারা কর জালের বাইরে আছে তাদেরকে একটা স্ট্র্যাটেজি এই জায়গায় যে এই যে করমুক্ত আয়সীমা এটি বৃদ্ধির যে পদক্ষেপ সেটি আসলে কেমন প্রভাব ফেলতে পারে? দেখেন, করমুক্ত আয়সীমা যে বৃদ্ধির যে একটা বিষয় আছে, এটা এখন তো আসলে মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এখন দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে, এখন যে হারে মূল্যস্ফীতি বাড়ছে সে হারে কিন্তু আপনার মজুরি হার বাড়ছে না, তাই না? মূল্যস্ফীতি 9%, মজুরি হার 8.5%। সুতরাং আপনার এই যে কর সীমা যে বাড়ানো, এটা একটা রিলিফ দিয়া, জনগণকে রিলিফ দিয়া। আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাধারণ মানুষকে রিলিফ দেওয়া, মধ্য আয় মানুষদেরকে রিলিফ দেওয়ার হচ্ছে যে কর সীমা যদি বাড়ানো যায়, তাহলে এটা আপনার এই মুহূর্তে অর্থনৈতিক বাস্তবতায় এই মুহূর্তে সরকার সিদ্ধান্ত ঠিক আছে আমার কাছে। আর করজাল বাড়ানোর যে পদক্ষেপ বা যে কথা বলা হচ্ছে, করজাল বাড়ানোর যে সাজেশন দেওয়া হচ্ছে আসলে অর্থনীতিবিদদের কাছ থেকে, সেটি করতে আসলে সরকারের কি কি পদক্ষেপ সামনে নেওয়া? দেখেন, আপনার কর সংস্কার, আপনার জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার করার জন্য সরকার রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগকে আলাদা করে যেটা আইন করার দরকার ছিল, সরকার প্রথমে এই আইনটা করে নেয়। এটা আমি মনে করব সরকারের একটা অন্যতম একটা ভুল সিদ্ধান্ত। কারণ সরকারের যে আপনার রাজনৈতিক অঙ্গীকার বলেন, নির্বাচন ইশতেহার বলেন, সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য, নির্বাচন ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করার জন্য আপনাকে তো রাজস্ব আহরণ বাড়াতে হবে। কারণ আপনার বৈদেশিক উৎস থেকে যে আপনি ঋণ নেবেন, সেই ঋণের সুদের হারও তখন বেড়ে যাচ্ছে, জাপানের ঋণের সুদের হার বেড়ে গেছে। সুতরাং এখন যে ফিস রেটিংস আছে, এটা আপনার ঋণ মান নির্ধারণ করে যে ফিস রেটিংস ইউএস বেস, তারা তো বলেছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা নেগেটিভ পূর্বাভাস তারা দিয়ে দিয়েছে। এর মাঝে আপনাকে আরেকটু কথা বলে রাখতে চাই, আপনি কর ফাঁকি, কর অব্যাহতি এই সমস্ত বিষয় তুলে আনলেন এবং সেখানে আপনি নানামুখী চাপের কথা বললেন। তো এই চাপ আসলে সামাল দেওয়া সরকারের পক্ষে কতখানি সম্ভব বলে আপনি দেখছেন? এটা দেখেন যে এখন যে সরকার যদি আপনার কর রাজস্ব আহরণ বাড়াতে না পারে, তাহলে সরকার যে লক্ষ্য রয়েছে, সরকার যে নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করেছে, কোনো অঙ্গীকার কিন্তু বাস্তবায়ন সম্ভব না। কারণ 41 লাখ ফ্যামিলিকে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটা 2026-27 বছরে, তো সেখানে একটা ব্যয় আছে। আবার আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হচ্ছে, ভাতার পরিমাণে বাড়ানো হচ্ছে। তাহলে আমরা অনেক আনএক্সপেক্টেড কিন্তু আমরা ব্যয় আমরা নির্ধারণ করে ফেলেছি কৌশলের ভিতরে, কর্মকৌশলের ভিতরে। সুতরাং আমার জনগণের আস্থা অর্জন করার জন্য, আপনার জনগণের যে প্রত্যাশা পূরণ করার জন্য রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই। না হলে সরকার কোনোভাবেই আপনার কোনো দিকে সফল হতে পারবে না। তার কারণ হচ্ছে যে দেখেন, এবং সরকারের আরেকটা বড় চ্যালেঞ্জ এই বাজেটে, সেটা হচ্ছে যে আপনার বাজেটের যে ঘাটতি বাজেট পূরণ করবে কোথা থেকে? ঠিক অভ্যন্তরীণ উৎস থেকে না বৈদেশিক উৎস থেকে? অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে যেভাবে ঋণ নিচ্ছে, সেখানে তো কর্মসংস্থান হচ্ছে না, সেখানে তো আপনার দেশীয় যারা বিজনেসম্যান তাদের তো ব্যাংক ঋণ প্রোভাইড করছে না। এখন ব্যাংকও সরকারকে ঋণ দিতে চাচ্ছে, কারণ এটা তো খেলাপি হবে না। ধরেন আমার কাছে মনে হচ্ছে যে বাজেট ব্যবস্থাপনায় আপনাকে স্বচ্ছতা রাখতে হবে। বাংলাদেশের বাজেট ট্রান্সপারেন্সি স্কোর অনেক কম। এই বাজেট ট্রান্সপারেন্সি, বাজেট স্বচ্ছতা আনতে হবে, বাজেট বাস্তবায়নের হার বাড়াতে হবে, এবং এটার সাথে সাথে বাজেটের মাধ্যম দিয়ে যে আপনার এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিগুলো হাতে নেওয়া হবে, সেটা খুব অ্যানালাইসিস করে, খুব গবেষণা করে এই প্রকল্পগুলো হাতে নিতে হবে, যে প্রকল্পগুলো থেকে যেন এক্সপেক্টেড রিটার্ন আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, গবেষণা সংস্থা পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন। বাজারে বেড়েছে সবজির দাম, তবে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দর। বাজার দরের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুর রহমান। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সবজির বাজারে চড়া মূল্য দিয়ে সাধারণ মানুষকে সবজিগুলো কিনতে হচ্ছে। আমরা সকাল থেকে কারওয়ান বাজারে ঘুরছি। গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম আমরা, পেঁপের দাম 100 টাকা বা তার আশেপাশে বিক্রি হয়েছে। এই সপ্তাহে তাই, অর্থাৎ সবচেয়ে কম দামে যে সবজিটি মানুষজন কিনতে পারতেন
মাসখানেক আগেও সেটি কিন্তু এই সপ্তাহে চড়া। এছাড়া অন্যান্য যে সকল সবজি আছে বেশিরভাগ সবজির দাম 80 থেকে 100 টাকার ঘরে। কিছু সবজি বিশেষ করে ঢেঁড়সের কথা যদি বলি সেটি 60 টাকার বিক্রি হচ্ছে, কোথাও কোথাও 50 টাকাও পাওয়া যাচ্ছে। এছাড়া টমেটো 80 টাকা, শসা 80 টাকা, করলা 100 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। এবং যেটি আমরা সবজির বাইরের খবর যদি একটু জানাই, সবজির বাইরে মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, তবে ডিমের দাম আবার নতুন করে চড়েছে। 120 থেকে 30 টাকাতে গত 2 সপ্তাহ যাবৎ বিক্রি হলেও চলতি সপ্তাহে আমরা দেখছি ডিমের ডজন বিক্রি হচ্ছে এখন 150 টাকায়। সে নিয়ে যারা ক্রেতা আছেন তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। অর্থাৎ সবজির ক্ষেত্রে যখন মানুষজন এসে বেশি দামে কিনতে হচ্ছে সবজি, তখন ডিমের উপর একটু চাপ যখন পড়ে তখন সেই ডিমের দামও বেশি। আমরা মুদি বাজারে ঘুরেছি, সেখানে দেখেছি যে চালের দাম কিছুটা কমেছে, তবে চালের বিপরীতে অন্যান্য যেসব দ্রব্য পণ্য আছে সেগুলোর দাম আগের মতন চড়া দামে স্থিতিশীল আছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে যেটি অধিকাংশ ক্রেতারাই বলছেন যে এই যে বাস্তবতা, এই বাস্তবতায় সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা ঠিক মতন তাদের প্রয়োজনীয় যে সকল সবজি আছে সেটি কিনে খাওয়ার মতো পরিস্থিতি নেই, যেহেতু সবকিছু দামে বেশি। তো কারণ বাজার থেকে সবজির বাজার, মুরগি ও মাছের বাজার, এই ছিল আমার কাছে সবশেষ খবর। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এটি সই হয়। দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি নিরাপত্তায় সৃষ্ট চাপের মধ্যে এটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ বাড়বে, পাশাপাশি তেল, গ্যাস, জিওথার্মাল ও বায়ো এনার্জি খাতে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ খুলবে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। দেখছেন এ সময়ের বাণিজ্য। ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এখন গ্রাহকরা 80 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। দূষণ কমাতে পরিবেশ বান্ধব এসব গাড়ি আমদানি ও বিনিয়োগে বাড়তি সহায়তা পাবেন বিনিয়োগকারীরা, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নীতি সুবিধা ছাড়াও ডিজেল চালিত গাড়ির তুলনায় রোড ট্যাক্স ও আমদানি কর হ্রাস এবং ব্যাংক ঋণের সুদ একক সংখ্যা নির্ধারণ ক্রেতাদের ইলেকট্রিক গাড়ি কিনতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। নিজের একটি গাড়ি থাকা যেন স্বপ্ন আর সফলতার প্রতীক। সেই স্বপ্ন পূরণ করতে এখন ঋণ দিবে ব্যাংক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2022 সালে বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন চালু হওয়ার পর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি নিবন্ধন হয়েছে মাত্র 500টি। এর মধ্যে 2024-25 অর্থবছরে 178টি বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়। এই সময় নিবন্ধন হয় 400-র কিছু বেশি গাড়ি। হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড, ইভেন ইভি, এইসব গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যদি আপনি কিছুটা ছাড় দেন, পাশাপাশি যদি ব্যাংক ইন্টারেস্টটা যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসে, তাহলে কিন্তু আমি মনে করি বিক্রি আরও বাড়বে, ক্রেতারা কিন্তু উৎসাহিত হবে পরিবেশ বান্ধব গাড়ি কেনার জন্য। অনেক দেশে কিন্তু এই পরিবেশ বান্ধব গাড়ি কিনলে 5 বছরের রোড ট্যাক্স কিন্তু মওকুফ করা হয়। রক্ষণাবেক্ষণের খরচ কম হওয়া ও পেট্রোল ডিজেল চালিত গাড়ির তুলনায় সাশ্রয়ী পরিচালনা ব্যয়ের কারণে চীনের 60% এবং নরওয়ের 93% মানুষের কাছে জনপ্রিয় এই বাহন। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করতে ব্যাংক ঋণের সীমা 60 লাখ থেকে বাড়িয়ে সর্বোচ্চ 80 লাখ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বেড়েছে বিনিয়োগের অনুপাতও। আমরা কোনো প্রতিবন্ধকতা থাকলে সেগুলো পলিসি সাপোর্ট দ্বারা দূর করতে পারি, তবে অবশ্যই সেখানে বিদেশি বিনিয়োগ আসবে। এদেশে একটা বড় মিডল ক্লাস সোসাইটি আছে, যেটা আগ্রহী যে কোনো পশ্চিমা বিশ্বের যে কোনো দেশের জন্য কিন্তু বিনিয়োগের একটা আগ্রহের জায়গা। বিশ্বে পরিবেশ বান্ধব দেশগুলোর কাছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নরওয়ের ওসলো, বার্জেন, চীনের শেনজেন, নেদারল্যান্ডের আমস্টারডাম, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, সুইডেনের স্টকহোম শহরের বাতাস বায়ুমানের সূচকে বিশ্বের অন্যতম সেরা ও দূষণমুক্ত শহরের তালিকায় উঠেছে বৈদ্যুতিক গাড়িতে ভর করে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। কোরবানির পশুর হাটের জন্য মাদারীপুরে প্রস্তুত করা হচ্ছে 72,500 পশু। শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত খামারিরা।
স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলাতেও গরু বিক্রির আশা তাদের। মাদারীপুর সদর উপজেলার দুধখালী এলাকার মোক্তার সীমা দম্পতি কোরবানির পশুর হাটে বিক্রির জন্য তাদের খামারে প্রস্তুত করা হয়েছে ৩৫টি গরু। ভালো দামে বিক্রির আশা তাদের। জেলার ৪,০৭৯টি খামারে চলছে এখন শেষ মুহূর্তের পশু পরিচর্যা। ক্ষতিকারক ওষুধ পরিহার করে পশুকে প্রাকৃতিক খাবার দেয়া হচ্ছে বলছেন খামারিরা। স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলাতেও গরু বিক্রির আশা তাদের। জেলার চাহিদা পূরণে কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারগুলোতে। খামারিদের প্রত্যাশা, ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি করা না হলে এবার চড়া দামে বিক্রি হবে গবাদি পশু। এতে গতবারে লোকসান পুষিয়ে নেওয়ার প্রত্যাশা খামারিদের। ভুসি, কুড়া আর গমের যে ভুট্টার ভুসি, এই তিনটা জিনিস আমি বেশি খাই। এক একটা গরুর ওজন প্রায় 800 কেজি লাইভ ওয়েট আছে। ওটার দাম আমরা নির্ধারণ করেছি 5 লাখ টাকা চাচ্ছি। ভারত থেকে যদি কোনো গরু না আসে তাহলে আমরা এই গরুগুলা খুব লাভবান বিক্রি করতে পারবো। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে পশু বিক্রির স্থায়ী ও অস্থায়ী অর্ধশত হাটকে ঘিরে গঠন করা হয়েছে 16টি মেডিকেল টিম। স্টেরয়েড হরমোন যাতে ব্যবহৃত না হয় সেই জন্য পরামর্শ দিচ্ছে আমাদের মেডিকেল টিমগুলো সারা জেলাতেই কাজ করতেছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে মাদারীপুরে ৬৬,৮৮০ পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে ৭২,৪৯৫টি পশু। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সময় অনুযায়ী রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে আমপাড়া। সকাল থেকে বিভিন্ন এলাকায় গুটি আম নামানোর মধ্য দিয়ে বাজারজাত শুরু হয়। এদিন জেলার বড় আম বাজার বানেশ্বর বাজারেও কিছু আম কেনা বেচা হয়। শুরুর দিনে জাত ও আকার ভেদে 800 থেকে 1200 টাকা মনে আম বিক্রি হয়। বাগানীরা জানান গুটি জাতের আম পাক ধরেছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে গোপালভোগ, লক্ষণ ও হিমসাগর আম পোক্ত হবে। এবছর আমের রং, ঘ্রাণ, স্বাদ ও ফলনে খুশি বাগান মালিকরা। হ্যাঁ, জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাইএলটেক গ্রুপের বার্ষিক ডিলার সম্মেলন 2025-26। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইব্রাহিম টি মামুন, ব্যবস্থাপনা পরিচালক আল আমিন মুর্শেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিলাররা। ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ডিলারদের সম্মাননা দেওয়া হয়। গ্রাহকদের আস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডিলারদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অ্যালুমিনিয়াম শিল্পে শক্ত অবস্থান তৈরি করেছে কাইএলটেক গ্রুপ। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবার মাধ্যমে শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতার মধ্যে ঊর্ধ্বমুখী রয়েছে প্রধান কয়েকটি ক্রিপ্টোকারেন্সির দাম। বিশেষ করে বিটকয়েন ও সোলানায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে দেখা গেছে নানা উদ্যোগ। তবে ইথারের দামে স্বল্প মেয়াদে চাপ সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই বিটকয়েনের দাম বেড়ে দাঁড়িয়েছে $৮১,০২৪। গত এক সপ্তাহে দাম বেড়েছে 0.97%, আর এক মাসের ব্যবধানে মূল্য বেড়েছে 7.81%। একই সময়ে ইথারের দাম ছিল $২,২৭২। তবে এই ক্রিপ্টো মুদ্রার গত এক সপ্তাহে 1.60% এবং এক সপ্তাহে 3.33% দর হারিয়েছে। বাইন্যান্স কয়েন বা বিএনবির দাম $681 অবস্থান করছে। গত এক সপ্তাহে এর মূল্য বেড়েছে 5.01%, যদিও এক মাসের হিসাবে দাম কমেছে 7.33%। অন্যদিকে সোলানার দাম উল্লেখযোগ্য হারে উত্থান দেখা গেছে। এটির দাম বর্তমানে 92.018%। এক সপ্তাহে সোলানার দাম বেড়েছে 0.02 আর এক মাসে বেড়েছে 3.15%। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। যুদ্ধ ও হরমুজ প্রণালী ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে টোল ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে বেইজিং ও ওয়াশিংটন। একই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর শিকে অসাধারণ নেতা আখ্যা দিয়ে তাকে সস্ত্রীক হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
দীর্ঘ প্রতীক্ষার পর এক টেবিলে পরাশক্তির শীর্ষ দুই নেতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে গ্রেট হলে বৈঠকের পর গ্রেট হল অব পিপলের নৈশভোজে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক কখনো নষ্ট না করার আহ্বান জানান তিনি। বলেন, চীনের জাতীয় পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি একে অপরের পরিপূরক হতে পারে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল রাখতে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজটিকে সঠিক পথে স্থিরভাবে এগিয়ে নেয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠককে অসাধারণ সম্মান হিসেবে উল্লেখ করেছেন। দুই নেতার আলোচনাকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন তিনি। একই সঙ্গে শি ও তার স্ত্রীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে নতুন কূটনৈতিক ইঙ্গিত দেন ট্রাম্প। Thank you again, President Xi, for this beautiful welcome, and tonight it is my honor to extend an invitation to you and Madam Peng to visit us at the White House this September 24th, and we look forward to it. এর আগে বেইজিংয়ে গ্রেট হলে প্রায় 2 ঘন্টার রুদ্ধদ্বার আলোচনা করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামাল দিতে না পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ ও হরমুজ ইস্যুতে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রণালীটিকে সামরিকীকরণ বা টোল ব্যবস্থা চালুর পক্ষে নয় বেইজিং। এই অবস্থানের সঙ্গে ওয়াশিংটনও একমত। তবে ইরান ইস্যুতে চীনের সহায়তা চাওয়া হয়নি উল্লেখ করে তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে এক ধরনের সমঝোতা রয়েছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাধারণ মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয় সীমায় আসছে পরিবর্তন। 50,000 টাকা বাড়িয়ে সীমা নির্ধারণ হচ্ছে 4 লাখে। কর হার ও স্ল্যাবেও আসছে পরিবর্তন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে বাজেটে বাড়ছে না চাল, ডাল সহ নিত্যপণ্যের উৎসে কর। আগাম আয়কর বসছে অটোরিকশা, মোটরসাইকেল, হেলিকপ্টার ও বিমানে। কর বসছে অনলাইন গেমিংয়েও। দূষণ কমাতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে 80 লাখ টাকা ঋণ পাবেন গ্রাহকরা। পরিবেশ বান্ধব গাড়ি আমদানি ও বিনিয়োগে দেয়া হবে বাড়তি সহায়তা, বলছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। আলিফ, ধন্যবাদ আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।